আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে দিনাজপুর বোর্ডে 2026 সালে পরিমিতি অধ্যায় থেকে যে অঙ্কটি এসেছে সেই অঙ্কের সমাধান করে দেখাবো। তোমরা 6 নম্বরে দেখতে পাচ্ছ একটি লোহার পাইপের ভেতরের ব্যাস 16 সেন্টিমিটার, পুরুত্ব 2 সেন্টিমিটার এবং পাইপটির উচ্চতা 3 মিটার। লোহার পাইপটিকে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার তৈরি করা হলো। ক নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 72 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা ক নম্বর প্রশ্নটির উত্তর করব। এখন ধরি ঘনকের একটি ধার সমান এ। যদি ঘনকের একটি ধার এ হয়, আমরা জানি এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a², তাই না? তাহলে লিখব যে অতএব ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান হচ্ছে 6a²। তো প্রশ্ন মতে 6a² ইকুয়াল 72, কারণ ওখানে দেয়া আছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 72 বর্গমিটার, বা a² ইকুয়াল 72, এই 6 এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, বা a² ইকুয়াল, আমরা যদি ভাগ করি 72কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে 12 হয়। এরপরে এর উপরে যে স্কোয়ারটা আছে এটা যদি তুলে দিই তাহলে এদিকে গিয়ে রুট হবে, 12 এর উপর রুট। দেখো আমরা 12কে লিখতে পারি 4 গুণ 3 উপরে রুট। এখন এ ইকুয়াল দাঁড়ায়, দেখো আমরা যদি 4কে রুট করি 2 হয়, 3 এর উপর রুট, তাই না? তাহলে এর মান আমরা এটা পাইলাম। এবার বের করতে বলছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a। এবার √3 এর মান বসাই, এর মান হচ্ছে 2√3। এবার এই 2 এর 2 √3 যদি গুণ করি তাহলে 3 হয়। এটা যদি আমরা গুণ করে দিই তাহলে 3 × 6, তার মানে 6 মিটার হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বরটা করব। দেখো এখানে বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 6.5 গ্রাম হলে লোহার পাইপটির ওজন নির্ণয় করো। এই যে উদ্দীপকে খেয়াল করো, একটা পাইপের ভেতরের ব্যাস 16 সেন্টিমিটার দেয়া আছে, পুরুত্ব দেয়া আছে 2 সেন্টিমিটার, পাইপটির উচ্চতা হলো 3 মিটার। উদ্দীপকের এই অংশটা পর্যন্ত যতটুকু তথ্য আছে সেই তথ্য দিয়ে আমরা খ নম্বর প্রশ্নের উত্তর করব। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা বোঝার জন্য দেখো, যেহেতু লোহার পাইপের কথা বলছে, এখানে পাইপ যেহেতু কাছাকাছি নাই, তোমাদেরকে এই যে টেপটা দেখতে পাচ্ছ এটা দিয়েই বোঝাচ্ছি। মনে করো এটা হচ্ছে সেই পাইপ, এর উচ্চতা হচ্ছে 3 মিটার। এখানে দেখো ভেতরের ব্যাসের কথা বলা হয়েছে এবং পুরুত্বের কথা বলা হয়েছে। পুরুত্ব মানে এই যে পাইপটা মোটা, এখানে কতটুকু মোটা সেটা বোঝানো হয়েছে। মোটা হচ্ছে 2 সেন্টিমিটার এবং ভেতরের ব্যাস, এই ভেতরের এই অংশ থেকে এই যে অংশটা, এটা দেওয়া আছে হলো 16 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা যদি ভেতরের ব্যাসার্ধ নির্ণয় করি, আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে পুরাটা যদি 16 সেন্টিমিটার হয়, এখান থেকে এই পর্যন্ত হবে 8 সেন্টিমিটার, মানে ভেতরের ব্যাসার্ধ। আবার যদি বাইরের ব্যাসার্ধ বের করি, এই যে এই পর্যন্ত, এর সাথে আরো 2 সেন্টিমিটার যোগ হবে, তাহলে আমাদের বাইরের ব্যাসার্ধ হবে 10 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা অঙ্কে ফিরব। দেওয়া আছে ভেতরের ব্যাস, মানে পাইপের ভেতরের ব্যাস, আমরা ওটা না লিখে সরাসরি লিখলাম ভেতরের ব্যাস 16 সেন্টিমিটার এবং পাইপের পুরুত্ব এটা হলো 2 সেন্টিমিটার। দেখো পাইপটির উচ্চতাও কিন্তু আছে, উচ্চতা হচ্ছে, উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, উচ্চতা দেওয়া আছে হলো 3 মিটার, 3 মিটার। যেহেতু এগুলো সেন্টিমিটারে আছে, আমরা এই মিটারকেও সেন্টিমিটার বানাবো, এই জন্য 100 দিয়ে গুণ করব। আমরা যদি এটা গুণ করি তাহলে 300 সেন্টিমিটার হয়। এবার আমরা পাইপের ভেতরের ব্যাসার্ধ বের করব। পাইপের ভেতরের ব্যাসার্ধ, এটাকে আর দ্বারা প্রকাশ করলাম। ব্যাস ছিল 16 সেন্টিমিটার, আমরা যদি ব্যাসার্ধ বের করি তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে হবে 8 সেন্টিমিটার। এটা হচ্ছে পাইপের ভেতরের ব্যাসার্ধ। আর আমরা যদি পাইপের বাইরের ব্যাসার্ধ বের করতে চাই, যেহেতু পাইপের বাইরের ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধ, এটা যেহেতু আর ধরেছি, এটাকে আমরা আর ড্যাশ ধরলাম। এই 8 এর সাথে 2 সেন্টিমিটার যে পুরুত্ব আছে সেটা যোগ করে দিব, তাহলে বাইরের ব্যাসার্ধ পাবো। যোগ করলে হচ্ছে 10 সেন্টিমিটার।
অতএব পাইপের ভেতরের আয়তন এর সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। দেখো পাই এর মান 3.1416, আর এর মান হচ্ছে 8 এর উপর স্কয়ার, আর এইচ এর মান হচ্ছে 300, পাশে লিখব ঘন সেন্টিমিটার। এখন এটা যদি আমরা গুণ করি তাহলে হয় 60,318.72 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে পাইপের ভেতরের আয়তন। এবার আমরা পাইপের বাইরের আয়তন বের করব। অতএব পাইপের বাইরের আয়তন, তাহলে পাই আর ড্যাশ স্কয়ার এইচ, কারণ পাইপের বাইরের ব্যাসার্ধ ছিল আর ড্যাশ, তাই না? এবার পাই এর মান বসাও 3.1416 ইন্টু আর ড্যাশের মান হচ্ছে 10 এর উপরে স্কয়ার, এইচ এর মান হচ্ছে 300, একক হবে ঘন সেন্টিমিটার। এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 94,248 ঘন সেন্টিমিটার। এখন দেখো তো এই ভেতর থেকে শুরু করে বাহির পর্যন্ত যে আয়তনটা আছে, এখান থেকে শুধুমাত্র ভেতরের আয়তনটা বাদ দেই তাহলে কিন্তু এই পাইপের মধ্যে যে লোহাটা আছে তার আয়তন পাবো, তাই না? তো লিখব পাইপের লোহার আয়তন। তাহলে বাইরের আয়তন থেকে আমরা এই ভেতরের আয়তনটা বাদ দিব। এখানে লিখব ঘন সেন্টিমিটার। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 33,929.28 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে পাইপের লোহার আয়তন, ঠিক আছে? কিন্তু আমাদের প্রশ্নে বলছিল, দেখো যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হলো 6.5 গ্রাম। তাহলে লোহার পাইপটির ওজন নির্ণয় করতে বলছে। যেহেতু 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হলো 6.5 গ্রাম, তাই 6.5 দিয়ে যদি এটাকে গুণ করি আমরা পুরা পাইপের লোহার ওজন পাবো। তো আমরা লিখব পাইপের লোহার ওজন সমান 33,929.28 ইন্টু 6.5, পাশে লিখব গ্রাম। আমরা যদি এটা গুণ করি তাহলে পাই 220,540.32 গ্রাম। এটাকে আমরা যদি কেজিতে পরিণত করি তাহলে 1000 দ্বারা ভাগ করব, তাহলে উপরে হচ্ছে 220,540.32, পাশে লিখব কেজি। আর এটা যদি আমরা ভাগ করি তাহলে 220.54 কেজি হবে লোহার ওজন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা গ নম্বরটা করব। সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই পাইপ এবং সিলিন্ডার দুটোই একই জিনিস। এটা হচ্ছে সেই সিলিন্ডার আকৃতি বা পাইপের মতো। এটার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, মানে এই যে বাইরে যে তলটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় বক্রতল। এই বক্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করব। এই জন্য আমাদের উদ্দীপকে আবার যেতে হবে। এই অংশ থেকে দেখো লোহার পাইপটিকে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার তৈরি করা হলো। আমরা গ নম্বরটা করব। আমরা খ থেকে কি কি পেয়েছি তা লিখি। খ হতে পাই লোহার পাইপের আয়তন। লোহার পাইপের আয়তন পেয়েছি 33,929.28 ঘন সেন্টিমিটার। এটা আমরা পেয়েছি। এখন যেহেতু ওই লোহাটাকে গলিয়ে সিলিন্ডার বানানো হয়েছে, তাই এই লোহার পাইপের যে আয়তনটা ছিল সেটাই মূলত হবে সিলিন্ডারের আয়তন। তাহলে এখান থেকে আমরা লিখি যে অতএব সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন হবে 33,929.28 ঘন সেন্টিমিটার। কিন্তু সিলিন্ডারের উচ্চতা কত সেটা আমরা জানি না। আমরা ধরে নিব যে সিলিন্ডারের উচ্চতা ধরলাম সিলিন্ডারের উচ্চতা h। আমাদের দেওয়া আছে সিলিন্ডারের ব্যাসার্ধ হলো 4 সেন্টিমিটার। সিলিন্ডারের ব্যাসার্ধ r = 4 সেন্টিমিটার। দেখো সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। তো আমরা প্রথমে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো এটা যদি সিলিন্ডার চিন্তা করি, এর ভূমিটা কিন্তু একটা বৃত্তের মতো, তাই না? তাই বৃত্তের ক্ষেত্রফলে হবে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল। তাই আমরা লিখব সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল
সমান পাই আর স্কোয়ার। যেহেতু ক্ষেত্রফল তাই আমরা লিখব একক হিসেবে বর্গ একক। পাই এর মান 3.1416 আর আর এর মান হচ্ছে 4 এর উপর স্কোয়ার বর্গ একক। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 50.2656 বর্গ একক। সরি, এটা বর্গ একক হবে না, এটা হবে বর্গ সেন্টিমিটার। এখানে হবে বর্গ সেন্টিমিটার লিখবো এখানেও। ঠিক আছে, এবার দেখো সিলিন্ডারের আয়তন। আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে ক্ষেত্রফল গুণ উচ্চতা। আয়তনের সূত্র হচ্ছে ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে আমরা আয়তনকে যদি ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে উচ্চতা পাবো। আয়তনকে যদি ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে উচ্চতা পাবো। তাহলে লিখব সিলিন্ডারের উচ্চতা এইচ সমান কি হবে, আয়তন ভাগ ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? শুধু ক্ষেত্রফল নয়, এটা হবে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল। তাহলে আয়তন আমাদের কত ছিল? আয়তন ছিল দেখো এই যে 33,929.28, তাই না? তাহলে আমরা লিখবো 33,929.28। আর ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল হচ্ছে 50.2656। এখানে আমরা লিখবো সেন্টিমিটার, যেহেতু ঘন সেন্টিমিটারকে আমরা বর্গ সেন্টিমিটার দ্বারা ভাগ করতেছি, তার একক হিসেবে সেন্টিমিটার হবে। এখন এটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল গিয়ে দাঁড়ায় 675 সেন্টিমিটার। এটা হলো সিলিন্ডারের উচ্চতা। ঠিক আছে, এবার আমরা এই সিলিন্ডারের বক্রতল যেটা আছে, বক্রপৃষ্ঠ আছে, তার ক্ষেত্রফল বের করব। দেখো সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আছে, আমরা সেই সূত্র প্রয়োগ করে এর ক্ষেত্রফল বের করব। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। এখন এই মানটা বসাই দিই। 2π এর মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে 4 সেন্টিমিটার। এই যেখানে দেখো সিলিন্ডারের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, তাই আর এর মান 4 বসাবো এবং এরপরে এইচ এর মান হচ্ছে 675। আমরা যদি এটা গুণ করি তাহলে পাই 16,964.64। একক হিসেবে হবে বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের নিত্য নতুন গাণিতিক সমস্যার সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।